ঘড়িকাটা ঠিক রাত ৮টা। নিউজ 18 বাংলায় দুয়ারে রিপোর্টার নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। আগামী 1 ঘন্টা কলকাতা থেকে জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমাদের প্রতিনিধিরা থাকবে সঙ্গে, আমি থাকবো আগামী 1 ঘন্টা আপনাদের সঙ্গে। প্রথমেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, কর্মবিরতি প্রত্যাহারে ইমেল তরজা। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, কর্মবিরতি প্রত্যাহারে ইমেল তরজা। স্বাস্থ্য দপ্তর থেকে ইমেলের দাবি, চন্দ্রিমা ভট্টাচার্যের সন্ধ্যে 6:10 ইমেল করার দাবি। বৈঠকের আহ্বান জানিয়ে মেল স্বাস্থ্য দপ্তরের 7:30 পর্যন্ত অপেক্ষা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইমেলে অপমানিত হওয়ার দাবি পড়ুয়াদের। গতকাল অনারেবল সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে, আজকে বিকেল 5টার মধ্যে কাজে ফেরার কথা। 5টা অবধি নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছেন যে ডাক্তাররা সুপ্রিম কোর্টের অর্ডারের পরিপ্রেক্ষিতে কি স্ট্যান্ড নেন। 5টার পরে কর্মবিরতি থেকে ডাক্তাররা সরে আসেননি এবং স্বাস্থ্য ভবনের সামনে আপনারা দেখেছেন যে তারা তাদের আন্দোলন জারি রেখেছেন। আমাদের প্রশাসনের মাধ্যমে আন্দোলনরত চিকিৎসকদের কাছে খবর গিয়েছিল 10 জনকে আসার কথা, 6:10 ইমেল গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী তার নবান্নের চেম্বারে অপেক্ষা করছিলেন যে যদি প্রতিনিধিরা আসে অথবা 10-এর বদলে যদি আরো বেশি কেউ বলেন। তিনি এতক্ষণ ধরে অপেক্ষা করেছেন, কোনো মেলের উত্তরেও মেল আসেনি। ফলে মাননীয় মুখ্যমন্ত্রী 7:30 অবধি অপেক্ষা করে নবান্ন থেকে তিনি বেরিয়ে গেছেন। আমরা আবার বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীর বারবার যে কথা বলেছেন ডাক্তাররা তাদের কাজে যাতে ফেরেন সেই অনুরোধ তিনি বারবার করেছেন। এখনো আমরা সেই অনুরোধই করছি। স্বাস্থ্য দপ্তর থেকে মেলের দাবি করছেন চন্দ্রিমা ভট্টাচার্য। কর্মবিরতি প্রত্যাহারে ইমেল তরজা। সরাসরি চলে যাব, পারাদীপ ঘোষ রয়েছে আমার সঙ্গে, পারাদীপের সঙ্গে কথা বলবো। পারাদীপ, এই যে ইমেল তরজা জারি রয়েছে, কোনো সমাধান সূত্র কি বেরোলো? যারা আন্দোলন করছে তারা কি বলছেন? দেখো প্রথমে তোমায় যেটা জানাবো যে তুমি ইতিমধ্যে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে যে ইমেলের উত্তরে কি বলেছেন সেটা তারা জানিয়ে দিয়েছেন। তারা বলছেন যেভাবে তাদের মেল করা হয়েছে সেটা আন্দোলনের পক্ষে সদর্থক নয় এবং নবান্ন থেকে কোনো মেল এসছে এমন বক্তব্য তাদের নেই। তারা বলছেন যে নবান্ন থেকে কোনো মেলই তারা পাননি। যে মেলটা এসছে সেটা হচ্ছে স্বাস্থ্য সচিবের পক্ষ থেকে এবং একই সঙ্গে তারা এটাও জানিয়েছেন যে সেই মেল তাদের পক্ষে যথেষ্ট অপমানজনক এবং যে নাম্বার বেঁধে দেওয়া হয়েছে, অর্থাৎ যে মেলটি এসেছিল সেই মেলে বলা হচ্ছে 10 জনের বেশি নবান্নে অ্যালাউ করা হবে না। তো এই বিষয়, এইরকম কয়েকটি বিষয় তারা আপত্তি জানিয়েছে এবং তারা বলেছেন যে এই মেলের যেটা তারা সাংবাদিক সম্মেলনের যে বক্তব্য তারা রেখেছেন সেটাই মেলের প্রত্যুত্তরে তারা আজ রাতেই সেই সংশ্লিষ্ট মেল আইডিতে পাঠিয়ে দেবেন। তবে তারা এখনো বলছেন যে তারা আশাবাদী, তবে এই মেলের প্রত্যুত্তরে যে মেল তারা পাঠাবেন এবং একই সঙ্গে নবান্নে তাদের যে ডাকা হয়েছিল সেখানেও তারা যাবেন না, সে বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন। তবে তারা এখনো আশাবাদী যে এই বরফ গলবে এবং সংশ্লিষ্ট যে পক্ষ যিনি পারবেন তাদের 5 দফা দাবি যেটা রয়েছে সেই দাবি মেনে নিয়ে সলিউশন বার করে দিতে এবং বরফ গলাতে, তার সঙ্গেই তারা মিটিং এ বসবেন এবং সেই পক্ষ থেকেই তারা মেলের অপেক্ষায় রয়েছেন। তারা বলছেন যে তারা 31 দিন অপেক্ষা কাটিয়েছেন, আরো একটা রাত তারা অপেক্ষায় কাটাবেন এবং সেই যেটা তারা সাংবাদিক সম্মেলনে বলেছেন তার সঙ্গে সঙ্গতি রেখে এই মুহূর্তে কিন্তু জুনিয়র ডাক্তারদের ছবিটা আমরা দেখাবো। স্বাস্থ্য ভবন চত্বরে, স্বাস্থ্য ভবন ঠিক বাইরেটা, তারা এখনো কিন্তু এখানে তারা অবস্থানে অনড় এবং তারা বলছেন যতক্ষণ না তাদের এই 5 দফা দাবি পূরণ হবে ততক্ষণ তাদের এই অবস্থান চলতে থাকবে। এবং তুমি জানো যে সুপ্রিম কোর্ট একটা সময়সীমা বেঁধে দিয়েছে এবং আজ বিকেল 5টার পর যদি কর্মবিরতি চলতে থাকে তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকার যদি কোনো ব্যবস্থা নেয় তাহলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট তাতে কোনো হস্তক্ষেপ করবে না। সে বিষয়টা সম্পর্কে তারা বলছেন তারা সেগুলোর পরোয়া করছেন না আপাতত। তারা বরং কোর্টে ফেলে দিচ্ছেন রাজ্য সরকারের। তারা বলছেন যে বরং এই সময়সীমাটা রাজ্য সরকারকে তারা বেঁধে দিচ্ছেন। তারা বলছেন যে তাদের দাবি
বা যে 5 দফা দাবি রয়েছে সেই 5 দফা দাবি যেন সেই সময়সীমার মধ্যে মেনে নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রেই একমাত্র বরফ গলতে পারে। এবং এরকম একটা অনমনীয় মনোভাবের মধ্যে দিয়ে পুরো বিষয়টা চলছে এবং এখন অব্দি কিন্তু এখানে অবস্থান চলছে এবং রাতভর অবস্থান চলবে। তবে আজ রাতেই যে মেল এসেছিল তাদের কাছে, তাদের সঙ্গে বৈঠকে বসার জন্য, সেই মেলের উত্তর কিন্তু আজ রাতেই দেওয়া হবে এবং তারা আশা করছেন এরপর যে মেলটি আসবে, যদি কোনো মেল আসে তাহলে সেটা অন্তত সদর্থক হবে, তাদের আন্দোলনের জন্য, তাদের আন্দোলনের স্পিরিটের জন্য সদর্থক হবে, ইতিবাচক হবে, তবেই তারা এক্ষেত্রে উত্তর দেবেন বা এগোবেন। বেশ, আমাদের যে 5টি দাবি এবং তার সাথে সাথে মিলিয়ে ডিএইচএস, ডিএমই এবং হেলথ সেক্রেটারির পদত্যাগের দাবি নিয়ে আমরা অত্যন্ত আশ্চর্য হয়ে দেখলাম যে সেই হেলথ সেক্রেটারির মেল থেকেই আবার একটি মেল আমাদের এখানে করা হয়েছে। বৈঠকের কোনো নবান্ন থেকে কোনো মেল আমাদের কাছে আসেনি। আমরা কিন্তু আলোচনার পর সবসময় খোলা রাখতে চাই, কিন্তু যেভাবে, যে ভাষায় একটি মেল এলো এবং হেলথ সেক্রেটারির মেল থেকে এই যে মেল আসা, এটা আমাদের কাছে অত্যন্ত অপমানজনক। ঠিক যেভাবে বলা হলো a small delegation team, not more than 10 জন, এই ব্যাপারটাকেও আমরা অত্যন্ত অসম্মানজনক মনে করছি। এরপর দাঁড়িয়ে এই মেলের সাড়া দেওয়ার কোনো জায়গায় আমরা নেই। যদি কোনোভাবে রাজ্য সরকার এরপরেও কোনো সদর্থক ভূমিকা রেখে কোনো সদিচ্ছার বার্তা জানান, তাহলে সেক্ষেত্রে আমরা কোথাও যাব কিনা সেটা সবার সাথে আলোচনা করে আমরা ভেবে দেখতে পারি। এই মেলে যে বয়ান ছিল সেই বয়ান নিয়ে আমরা স্পেসিফিক কিছু জায়গা রেখেছি, যেমন সংখ্যার কথা আমরা বলেছি, যেমন সিনিয়র রিপ্রেজেন্টেটিভের ডেফিনেশনকে আমরা জানি না। তাহলে এইরকম কেন বারবার হবে যে সিপি স্যার যেমন বললেন যে আমার মুখ্যমন্ত্রী যদি মনে করেন আমাকে সরিয়ে দেবেন, প্রিন্সিপাল সেক্রেটারিও বলতে পারেন যে আমাকে যদি মুখ্যমন্ত্রী মনে করেন সরিয়ে দেবেন। তাহলে আমরা চাইছি যে প্রপার অথরাইজ, যার কাছ থেকে মনে করি যে এই দাবিগুলো আমরা পেতে পারি, সেই দিক থেকে যদি সদর্থক বার্তা আসে তাহলে অবশ্যই আমরা বিবেচনা করে দেখব। এই সেই মেলটা কি নবান্ন থেকে আসতে হবে না হেলথ সেক্রেটারি থেকে হবে? আমার মনে হয় যে পারবে, আমাদের যে 4 দফা দাবি আমার মনে হয় সবাই এখন জানে, সারা বাংলা জানে, তাহলে যে এই 4 দফা দাবি নিয়ে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি বলে মনে হয় তার কাছ থেকে এলেই হবে। দুয়ারে রিপোর্টারে এবার যে খবরের দিকে নজর রাখবো, কোন্নগরে আরজি করে মৃত্যু হয়েছে কোন্নগরের এক যুবকের। আর রোগী মৃত্যু ছোট ব্যাপার, বড় আন্দোলনে রোগী মৃত্যু ছোট ব্যাপার। চিকিৎসক পুণ্যব্রত গুণের মন্তব্যে রীতিমতো বিতর্ক। কি বলেছেন পুণ্যব্রত গুণ, প্রথমে শোনাবো আপনাদের। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা টুইট করেন, টুইট করে এই মৃত্যুর জন্য জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে দায়ী করেন। তার পরিপ্রেক্ষিতে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এর পক্ষ থেকে আমি এবং হিরাল কোনার চিঠি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সেইটা ফাইনাল হয়। আর সেখানে আমরা প্রকৃত ঘটনাটা কি ঘটেছিল সেটা লিখেছিলাম। তার পরিপ্রেক্ষিতে ছেলেটির মা আমাকে ফোন করে আমাকে জিজ্ঞেস করেন যে আপনি কি আরজি করেন অমুক? আমি বললাম না, আমি আরজি করেন নই। তখন উনি বলেন যে আপনারা মিথ্যা কথা বলছেন না। উনি বলেন যে আমার ছেলে কোনো চিকিৎসা না পেয়ে মারা গেছে। তো আমি যেটা পরিষ্কার করে বলি যে আরজি করে যিনি এমএসভিপি পরিষ্কারভাবে বলেছেন, সে তার ভিডিও আছে। তো এইটা আমি যখন বলছি তখন উনি বলছেন যে আপনিও মিথ্যা কথা বলছেন এবং এমএসভিপিও মিথ্যা কথা বলছেন। না, আমাদের এত বড় একটা আন্দোলন চলছে, সেখানে এই ছোটখাটো ব্যাপার নিয়ে আমরা চিন্তিত নেই। কে কি বললো না বললো সেটা দেখে যায় আসে না। রৌনক রয়েছে আমার সঙ্গে, রৌনকের সঙ্গে কথা বলবো। রৌনক, চিকিৎসক পুণ্যব্রত গুণের যে মন্তব্য, সেই মন্তব্যে বিতর্ক সৃষ্টি হবে, এটা খুব স্বাভাবিক। তার কারণ আরজি করে যে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছে তার সত্যি দুঃখজনক, কিন্তু কোন্নগরে যে যুবকের মৃত্যু হয়েছে সেটাও তো দুঃখজনক। একটা মায়ের কোল খালি হয়েছে, সেক্ষেত্রে এই ধরনের মন্তব্য চিকিৎসকের, কোন পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করলেন পুণ্যব্রত গুণ? দেখো, একেবারেই তিনি যেটা জানাচ্ছেন যে যখন এই ঘটনা ঘটে তারপরে তিনি দাবি করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনকেই এই মৃত্যুর জন্য দায়ী করেন
এবং সেই টুইটের পরিপ্রেক্ষিতে পূর্ণব্রত গুণ তারা একটি চিঠি লেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং সেই চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং তারপরে যে যুবকের মা তিনি তাকে ফোন করেন এবং সেই ফোনে যে কথোপকথন সেগুলিকে নাকি আইটি সেল এডিট করে একেবারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়। এবং পূর্ণব্রত গুণের যে অভিযোগ তিনি জানাচ্ছেন যে সুপার স্পেশালিটি হাসপাতাল আশেপাশে থাকা সত্ত্বেও কেন সেখানে সিটি স্ক্যান হলো না, কেন তাকে আরজি করেই নিয়ে আসতে হলো। এবং তিনি বলছেন এখন যে বৃহত্তর আন্দোলন চলছে জুনিয়র ডাক্তারদের তরফে, যে ধর্ষিতা যিনি খুন হয়েছেন তার বিচারের দাবিতে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের কাছে এই ধরনের মৃত্যুকে তারা কিন্তু অত গুরুত্ব দিয়ে দেখছে না, যেটা কিন্তু অবশ্যই একটা ভয়ানক উক্তি বলেই বলা যেতে পারে। এবং তিনি যেটা দাবি করছেন যে পুরোপুরি আইটি সেল তার যে বক্তব্য সেটাকে কাট করে এডিট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে, কিন্তু তারা যেটা জানাচ্ছেন যে তারা কেবলই কি ঘটনা ঘটেছিল সেদিন গোটা সকাল থেকে বিকেল পর্যন্ত সেই যুবকের মৃত্যুকে কেন্দ্র করে সেই ঘটনাটাই চিঠির মারফত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রেরণ করে। কিন্তু সেই চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং তার কিছুক্ষণের মধ্যেই এই পূর্ণব্রত গুণের কাছেই যুবকের মায়ের ফোন আসে এবং তিনি সরাসরি অর্থাৎ সপ্তর্ষি চ্যাটার্জি যে বক্তব্য বলেছিলেন সেই বক্তব্য নাকি যুবকের মাকে বলেন, কিন্তু সেখানেই এডিট করে তার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় নাকি তৃণমূল কংগ্রেসের আইটি সেল ভাইরাল করে দেয়, এমনই তিনি অভিযোগ করছেন। এবং তিনি জানাচ্ছেন এই যে গোটা রাজ্য জুড়ে আন্দোলন চলছে অর্থাৎ বিচারের দাবিতে, সেই আন্দোলনের কাছে কিন্তু এই যে মৃত্যু হচ্ছে তিনি অবশ্যই মৃত্যুটাকে দুর্ভাগ্যজনক বিষয় বলে গ্রাহ্য করছেন, কিন্তু এই মৃত্যুটাকে তিনি অতটাও কিন্তু মানে মাথা ব্যথার কারণ হিসাবে নিচ্ছেন না। স্পষ্টত তিনি জানাচ্ছেন যে কেন আশেপাশে কোনো সুপার স্পেশালিটি হাসপাতালে সিটি স্ক্যান করানোর জায়গা ছিল না, কি কারণে তাকে অত দূর থেকে কন্যাগর থেকে আরজি করে নিয়ে আসতে হলো, এই ধরনের প্রশ্নই কিন্তু পূর্ণব্রত গুণ তুলছে। তমশ্রী। বেশ রৌনক। আর কবিতা দাস মৃত যুবকের মা 7ই সেপ্টেম্বর কি বলেছিলেন শোনাবো। একটা ছেলে যন্ত্রণা নিয়ে কাতরাতে ব্লিডিং হতে হতে মারা গেল। কোথায় ট্রিটমেন্টটা হলো বলুন? ট্রিটমেন্টটা হয়নি, ডাক্তার মিথ্যে কথা বলছে, ট্রিটমেন্টটা হয়নি ট্রিটমেন্টটা। ম্যাডাম দেখাতে পারবে আমাকে, ডাক্তার ডেকে দাঁড় করিয়েছে আমার সামনে, ম্যাডাম বলতে পারবে যে আপনি দুবার এসছেন, আপনার সামনে আমি এই ডাক্তারকে ডেকে নিয়ে এসেছি। ম্যাডাম বলতে পারবে না আমার ছেলে তড়পিয়ে মরেছে ডাক্তারদের জন্য, ডাক্তারদের গাফিলতির জন্য। চাঁটির পর এবার চটি, এজলাসের বাইরে সন্দীপকে লক্ষ্য করে চটি, এবং সেই ছবি আপনাদের দেখাবো। সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে প্রাক্তন অধ্যক্ষ, আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে গ্রেফতার করে সিবিআই এবং দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। শুধু তাকেই নয়, তার 3 ঘনিষ্ঠকেও গ্রেফতার করে। আজ 4 জনকে সিবিআই হেফাজত শেষে যখন আলিপুর আদালতে তোলা হয়, সেই সময় যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে জেল হেফাজতে নেওয়ার ঠিক আগে আদালত থেকে বেরোনোর সময়ের মুহূর্ত, যেখানে একজন জনতা চটি তুলে দেখার এবং প্রিজন ভ্যানেও চটি, চাটির পর এবার চটি, এজলাসের বাইরে সন্দীপকে লক্ষ্য করে চটি। শুধু তাই নয়, যখন সন্দীপ ঘোষ এবং তার 3 শাগরেদকে বের করা হচ্ছিল, সে সময় সন্দীপকে লক্ষ্য করে চোর স্লোগান। আদালতের যে ছবি, আদালতের বাইরে অর্থাৎ এজলাসের বাইরের ছবিটা আপনাদের দেখাচ্ছি। শুধু তাই নয়, এজলাসের ভিতরে সেখানেও যখন শুনানি চলছে, ঠিক সেই সময় যারা মহিলা আইনজীবীরা রয়েছেন তারাও রীতিমতো স্লোগান দিতে থাকেন এবং সেই স্লোগান আইনজীবীদের শান্ত করেন বিচারক সুজিত ঝা। সন্দীপকে একদিকে স্লোগান, অন্যদিকে সুজিত কুমার ঝা বিচারক, এবং একদিকে সন্দীপ, বিপ্লব, সুমন এবং আফসার, অন্যদিকে এজলাসে মহিলা আইনজীবীদের বিক্ষোভ, অর্থাৎ আইনজীবীদের শান্ত করেন বিচারক সুজিত ঝা। আমার সঙ্গে আমার প্রতিনিধি সরাসরি চলে যাব, অর্পিতা হাজরা রয়েছে, অর্পিতার সঙ্গে কথা বলবো। অর্পিতা, রীতিমতো উত্তপ্ত আদালত চত্বর, যে ছবি আমরা আজ দেখলাম, ঠিক কি হয়েছিল আরো একবার তোমার কাছ থেকে বিস্তারিত জানবো।
দেখো আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ সহ তার যে 3 সাগরেদ অর্থাৎ মোট 4 জনকে আজকে আলিপুর আদালতে আজকে পেশ করা হয় এবং যখন রায় দেয়া হয় যে 23শে সেপ্টেম্বর পর্যন্ত তাদের জেল হেফাজত, এই রায় শোনার পরেই কিন্তু একেবারে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয় আদালতের এজলাসের ভিতরে। সেখানে মহিলা আইনজীবীরা হঠাৎ করেই কিন্তু তারা স্লোগানিং তারা দিতে থাকে যে এই বিচারের কিন্তু তারা একেবারে কিনারা তারা দেখতে চান এবং তারা বিচার চাইছেন, এই বলেই কিন্তু তারা সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এমনকি এজলাসের বাইরে এতটাই উত্তপ্ত পরিস্থিতি হয়ে ওঠে যে সেখানে তারা গেটে পুরো আটকে রাখে। তারা বলেন যে এই 4 জনকে বাইরে বেরোতে দেওয়া হবে না। এরপরে বিচারক সুজিত কুমার ঝা তিনি নিচের রুম থেকে তিনি বেরিয়ে এসে তিনি আদালত কক্ষে এসে তিনি বোঝানোর চেষ্টা করেন মহিলা আইনজীবীদের, কিন্তু তার কথাতেও কিন্তু কোনো ভ্রুক্ষেপ না করে কলকাতা পুলিশের সামনেই চলে একেবারে বিক্ষোভ, টানা বিক্ষোভ, এবং কলকাতা পুলিশকে দেখে তারা গো ব্যাক স্লোগান দিতে থাকে। তখন কেন্দ্রীয় বাহিনী সেখানে পৌঁছায়, কারণ কেন্দ্রীয় বাহিনীর তৎপরতাতেই এই 4 জনকে যখন বের করে নিয়ে আসা হচ্ছে, কারণ তাদের যেহেতু জেল হেফাজত হয়েছিল তাই ওর জেলের যে প্রিজন ভ্যান সেটিকে রাখা ছিল। সেই সময় বেরোনোর সময় দুজন যুবক, একজন নয় দুজন যুবক, প্রথম যুবক যিনি কিনা বাদিকে যিনি ছিলেন সেই যুবককে দেখা যায় যে চটি খুলে সেখানে কিন্তু এই প্রিজন ভ্যানকে তাক করে সেখানে জুতো দেখাচ্ছে। দ্বিতীয় যে যুবক যে কিনা গার্ডরেলের উপরে উঠে তারপরে কিন্তু নিজের জুতো দিয়ে প্রিজন ভ্যানে বারংবার সেখানে আঘাত করতে থাকে। অর্থাৎ এই ঘটনাতে ক্ষিপ্ত যে জনতা, সেই জনতা যেমন একদিকে অশ্রাব্য ভাষায় সাধারণ মানুষের ক্ষোভ বেরিয়ে আসে যখন সন্দীপকে বের করা হয়। অর্পিতার সঙ্গে থাকো। শাস্তি চাই, বিচার চাই, যা সারা ভারতবর্ষের দাবি। ওনাকে একজন ধর্ষক এবং একজন আমাদের চোখে উনিও খুনি, তাকে যেভাবে গার্ড দিয়ে তাকে যেভাবে প্রত্যেকটি পুলিশ বাহিনী এবং মহিলা পুলিশ রাখা হয়েছে আমাদের মহিলা আইনজীবীদের উদ্দেশ্যেই নিশ্চয়ই, তাকে যেভাবে প্রোটেকশন দেওয়া আছে সেটা কাম্য ছিল না। পরবর্তী দিনে জুতোর মালা রেডি থাকবে, এটা আমাদের তরফ থেকে ওনার পক্ষে একটা উপহার। আপাতত সন্দীপকে আর জেরা নয়, সিবিআই এর জেল হেফাজতের নির্দেশ, কারণ সিবিআই নিজেদের হেফাজতে চাইনি সন্দীপ সহ 4 জনেরই জেল হেফাজত এবং 23শে সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে এই 4 জন, সন্দীপ সহ বাকি আরো 3 জনের অর্থাৎ 4 জনের কাউকেই নিজেদের হেফাজতে চাইনি সিবিআই। সরাসরি চলে যাবো, অর্পিতা হাজরা রয়েছে আমার সঙ্গে, অর্পিতার সঙ্গে কথা বলবো। অর্পিতা, তার মানে তো একটা বিষয় একটু জানতে চাইবো তোমার কাছ থেকে যে আর জেরা নয় কেন? কারণ সব কি জানা হয়ে গেছে সিবিআই এর? সব তথ্য প্রমাণ কি পেয়ে গেছে সিবিআই? একেবারেই তাই নয়। দেখো তোমাকে জানিয়ে রাখি যে সিবিআই এর তরফ থেকে আজকে যে আবেদন করা হয়েছে সেখানে বলা হয়েছে যে জেল হেফাজতের জন্য তারা আবেদন করছে ঠিকই, তার কারণ যে এই ঘটনাতে আরো অনেকে জড়িত রয়েছে, সেই সাসপেক্টদের যখন নিয়ে আসা হবে বা সেই সাসপেক্টদের সঙ্গে কিন্তু বেশ কিছু তথ্য রয়েছে, সেই তথ্যের ভিত্তিতে কিন্তু তারা এই তদন্তকে আরো এগিয়ে নিয়ে যেতে চায় এবং তখন সন্দীপ ঘোষ সহ এই 4 জনকে তাদের প্রয়োজন। সে কারণে বাকি যে 7 দিন এখন অব্দি সিবিআই হেফাজতের যে প্রয়োজন রয়েছে সেটা তারা পরবর্তীকালে যেন তারা পায় সেই আবেদন তারা করেছিলেন এবং সেক্ষেত্রে তারা বলেন যে বেশ কিছু ডিজিটাল এভিডেন্স যেমন মোবাইল, ল্যাপটপ এবং এমন কিছু এভিডেন্স কিছু আছে, ইলেকট্রনিক্স এভিডেন্স, যেগুলোতে তথ্য প্রমাণ রয়েছে এবং বেশ কিছু নথি রয়েছে, সেগুলো তাদেরকে খতিয়ে দেখতে হবে। তার পাশাপাশি সন্দীপকে যখন বারবার এই বেআইনি বরাতের ব্যাপারে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছে বা জেরা করা হয়েছে বাকি 4 জনের সঙ্গে মুখোমুখি বসিয়ে, সেই সময় কিন্তু দেখা গিয়েছে যে সন্দীপ ঘোষ তিনি মুখ খুলতে নারাজ, তিনি এই বিষয়ে কোনো উত্তর তিনি দেননি। সেই কারণে সিবিআই এর তরফ থেকে আবেদন করা হয় যে এই 4 জনের আপাতত কিন্তু জেল হেফাজতের প্রয়োজন, কিন্তু তদন্তের ক্ষেত্রে যদি প্রয়োজন হয় তাহলে আবারও কিন্তু 7 দিনের জন্য সিবিআই হেফাজতের যেন আবেদন করতে পারে। তখন বিচারক দুপক্ষের এই সওয়াল জবাব শুনে শেষ পর্যন্ত কিন্তু 23শে সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে তরুণী চিকিৎসকের যে দেহ উদ্ধার হয়েছে 9 অগস্ট আরজি করের ঘটনা, সেই তরুণীর ময়নাতদন্ত ঘিরে এবার বিতর্ক। 4টের পর ময়নাতদন্ত করতে নারাজ চিকিৎসক, বিশেষ নির্দেশ না দিলে ময়নাতদন্তে নারীনা দাসের ময়নাতদন্তে আপত্তি, ফরেনসিক বিভাগের অধ্যাপকের অনুমতি দিতে ফরেনসিক বিভাগের প্রধানকে চিঠি। সরাসরি চলে যাব, অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে, অভিজিতের সঙ্গে কথা বলবো। অভিজিৎ, একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। ঠিকই তমশ্রী, এবং এই ময়নাতদন্ত নিয়েও যে বিতর্ক, সেই বিতর্ক হচ্ছে বিকেল 4টের পরে ময়নাতদন্ত সাধারণভাবে করা যায় না। 2021 সালের রাজ্য স্বাস্থ্য দপ্তরের যে মেমো, সেই মেমো দেখিয়েই এই মৃতা চিকিৎসক তরুণীর যে পোস্টমর্টেম বা ময়নাতদন্ত করা হয় এই আরজি কর হাসপাতালে, সেই ময়নাতদন্তের ক্ষেত্রে এই আরজি কর হাসপাতালেরই ফরেনসিক মেডিসিন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর রীনা দাস তিনি আপত্তি জানান। তিনি বলেন যে কি করে বিকেল 4টের পরে এই চিকিৎসক তরুণীর
ময়নাতদন্ত করা হচ্ছে এবং এই বিষয়ে তিনি টালা থানাকে চিঠি লেখেন যে তিনি তার পক্ষে কোনো বিশেষ নির্দেশ ছাড়া এই ময়নাতদন্ত করা যাবে না। এবং এরপরেই টালা থানার ওসি তিনি এই আরজিকর হাসপাতালের ফরেন্সিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর অপূর্ব বিশ্বাস, যিনি এই পোস্টমর্টেমে ছিলেন, তাকে চিঠি লেখেন যে জরুরি পরিস্থিতি এবং উদ্ভূত কিছু পরিস্থিতির জন্য আরও বিশেষ কিছু কারণের জন্য এই ময়নাতদন্ত করা হোক এবং তারপরেই এই ময়নাতদন্ত করা হয়, অর্থাৎ পোস্টমর্টেম করা হয়। এবং এখান থেকেই বিতর্ক দানা বেঁধেছে যে বিকেল 4টের পরে যে এই পোস্টমর্টেম করা হলো, কেন করা হলো, এত তড়িঘড়ি কেন পোস্টমর্টেম করা হলো। তার পরিবার যে অভিযোগ করেছিল এবং আন্দোলনকারীরা যে অভিযোগ করেছিল যে তড়িঘড়ি দ্রুততার সঙ্গে কেন পোস্টমর্টেম করা হয়েছিল, সেখানে এই যে ডক্টর রীনা দাস ফরেন্সিক মেডিসিনের বিভাগ অ্যাসোসিয়েট প্রফেসর, যিনি এই পোস্টমর্টেমে ছিলেন, তার এই যে চিঠি, সেই চিঠি আমরা দেখিয়েছি এবং তারপরেই বিতর্ক দানা বেঁধেছে যে কেন এরকম তড়িঘড়ি পোস্টমর্টেম করা হলো, সেই প্রশ্নটাই উঠতে শুরু করেছে। তমশ্রী, সঙ্গে থাকো অভিজিৎ। অন্যদিকে 3 চিকিৎসককে সাসপেন্ড আইএমএ, সুশান্ত রায়, অভিক দে, বিরূপাক্ষকে সাসপেন্ড করা হয়েছে। আগে স্বাস্থ্য দপ্তর অভিক এবং বিরূপাক্ষকে সাসপেন্ড করেছে, এবার 3 জনের বিরুদ্ধে একাধিক অভিযোগ, এবার আইএমএ সাসপেন্ড করলো তাদের। সরাসরি চলে যাব, অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, এই একই কারণে কি যেভাবে স্বাস্থ্য দপ্তর আমরা আগেই দেখেছি স্বাস্থ্য দপ্তর সাসপেন্ড করেছে, এবার আইএমএ সাসপেন্ড করলো, আইএমএ তরফ থেকে কি বলা হচ্ছে? তমশ্রী, আইএমএ হেডকোয়ার্টার বা আইএমএ ওয়েস্ট বেঙ্গল ব্রাঞ্চ, তারা আজকেই এই ডক্টর অভিক দে, ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস এবং ডক্টর সুশান্ত কুমার রায়, যার বিরুদ্ধে অভিযোগ উত্তরবঙ্গ লবির অন্যতম মূল মাথা চিকিৎসক এই ডক্টর সুশান্ত কুমার রায় এবং ডক্টর অভিক দে এবং ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস, এই 3 জনকেই ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখা তারা আজকে সাসপেন্ড করলো এবং কারণ হিসাবে বলা হচ্ছে যে দিনের পর দিন ধরে নানান অনৈতিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন এরা 3 জন এবং সরাসরি আরজিকর কাণ্ডে এদের 3 জনের প্রত্যক্ষ যোগাযোগ উঠে এসেছে এবং স্ক্যানারে, অর্থাৎ তদন্তের স্ক্যানারে এরা 3 জন রয়েছে। যতদিন না পর্যন্ত এরা ক্লিন চিট পাচ্ছে, অর্থাৎ নির্দোষ প্রমাণ হচ্ছে, এবং একই সঙ্গে তাদের বিরুদ্ধে নানান রকম রাজ্য জুড়ে বিভিন্ন সরকারি বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ছাত্রছাত্রীদেরকে হুমকি দেওয়া, নানান অন্যায় কাজের সঙ্গে যুক্ত হওয়ার জন্যই এই 3 জনকেই একাধারে সাসপেন্ড করা হয়েছে আইএমএ রাজ্য শাখার পক্ষ থেকে। তমশ্রী, এবার খড়িবাড়ির দিকে নজর রাখবো, একটা সিসি ক্যামেরা ফুটেজ দেখাবো আপনাদের। জরুরি বিভাগে চিকিৎসককে হুমকি, খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে মত্ত যুবকদের রীতিমতো তাণ্ডব। যে সিসি ক্যামেরা ফুটেজ আপনারা দেখছেন, বাইকে করে বেশ কয়েকজন মত্ত যুবক হাসপাতালে ঢোকে এবং ঢুকে এমার্জেন্সিতে গিয়ে চিকিৎসককে রীতিমতো হুমকি দেন তারা। সরাসরি চলে যাব, বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে, বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, দুটো বিষয় জানতে চাইবো। এক হচ্ছে যে সিসি ক্যামেরা ফুটেজ আমরা দেখতে পাচ্ছি, সেখানে অনেক মত্ত যুবক কতজন ছিল আর কেন এইভাবে এমার্জেন্সিতে ঢুকে চিকিৎসককে হুমকি দিল তারা? দেখো, প্রশ্নের উত্তরে বলি তোমাকে যে 15 জনের বেশি কিন্তু চিত্র দেখা যাচ্ছে সিসিটিভি ক্যামেরায়, এবং যেটা জানা গিয়েছে যে একজন মদ্যপ যুবক বেশ কয়েকজন তার বন্ধুকে নিয়ে চিকিৎসা করতে আসেন রাতের বেলা, অর্থাৎ গতকাল রাতের বেলা, এবং চিকিৎসক তাকে সেই মতো প্রাথমিক চিকিৎসা করেন এবং একটি ইঞ্জেকশন দেন এবং চিকিৎসক তাকে জানিয়ে দেন যেহেতু ইঞ্জেকশনের পর কিছুটা সময় তাকে রেস্ট করতে হবে, এবং তিনি চিকিৎসকের কথা না শুনে বন্ধুদের নিয়ে কিন্তু সদর বলে যখন চলে যান, কিছু দূর যেতেই তার শারীরিক অবস্থার আবার অবনতি হয় এবং তখন সেই বন্ধু তার বেশ কয়েকজন ফের অন্য বন্ধুদের ডেকে নিয়ে আসে, একেবারে শাসানি হুমকি দেন কর্তব্যরত চিকিৎসককে। গোটা ঘটনায় পরিস্থিতি যখন উত্তপ্ত হয়ে ওঠে, তখন পাশেই খড়িবাড়ি থানার পুলিশ এসে পরিস্থিতি যখন নিয়ন্ত্রণে আনে, তখন কিন্তু দেখা যায় মদ্যপ যুবকরা কিন্তু পালিয়ে যায় এবং গোটা ঘটনায় কর্তব্যরত চিকিৎসক তিনি কিন্তু খড়িবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন এবং সেই ঘটনায় তদন্তে নেমে কিন্তু বাপ্পা দেবনাথ বলে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে আর শিলিগুড়ি মহকুমায় তোলা হয়েছে। প্রায় বিএনএস এর ধারা অনুযায়ী
221, 224 এবং 561 হ্যাঁ, বিশ্বজিৎ। এই তিনটি ধারায় কিন্তু মূলত মামলা করেছে খড়িবাড়ি থানার পুলিশ এবং বাকিদের কিন্তু খোঁজ চালাচ্ছে খড়িবাড়ি থানার পুলিশ। কেনই বা এই ধরনের পরিস্থিতি উৎপন্ন হলো সেদিকেও নজর রাখা হচ্ছে। তবে খড়িবাড়ি যিনি ব্লক স্বাস্থ্য আধিকারিক রয়েছেন তিনি জানাচ্ছেন এইরকম পরিস্থিতিতে কার্যত চিকিৎসা পরিষেবা দেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে পুলিশকে এবং পুলিশের টহলদারি এরকম একাধিক দাবি উঠে এসেছে। ধন্যবাদ বিশ্বজিৎ। কালকে রাত্রে 10টা 10:30 নাগাদ একজন মদ্যপ অবস্থায় অ্যাক্সিডেন্ট করে আসছিল, তার সঙ্গে আরো 2-3 জন ছিল। ওরা আসার পর ফার্স্ট এড মেডিসিন হসপিটাল দেখায়, এমার্জেন্সিতে ফার্স্ট এড দেয়, ওখানে ইঞ্জেকশনও নেয়। যখন ডাক্তার ছেড়ে দেন তখন রাস্তায় গিয়ে আবার মনে হচ্ছে যেহেতু ড্রিঙ্ক করা অবস্থায় ছিলেন হয়তো পড়ে গেছে, আবার সেই নিয়ে ফিরে এসে ডাক্তারের সঙ্গে আবার ঝামেলা করেছিল ওরা। তখন ডাক্তারবাবু বাধ্য হয়ে একটা থানায় এফআইআর করেন, তারপর অ্যারেস্ট হয়। 100% আতঙ্কিত হবে, কারণ ওই অন ডিউটি যারা গুড ছিলেন ডাক্তার ছিলেন তো আতঙ্কিত হতো। রিয়েলি পুলিশের টহলদারি দরকার এবং আমার মনে হয় একজন অন ডিউটি রাত্রিতে থাকা উচিত। দুয়ারে রিপোর্টারে এবার বাঁকুড়ার দিকে নজর রাখবো। বাঁকুড়ায় কলেজ ছাত্রের শ্লীলতাহানির অভিযোগ। বাইকে করে 3 যুবক এসে শ্লীলতাহানি করেছে, এমনটাই অভিযোগ। বাইকে আসা 3 ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ। সরাসরি চলে যাব, প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে, প্রিয়ব্রতর সঙ্গে কথা বলবো। প্রিয়ব্রত, বাইকে করে 3 যুবকের বিরুদ্ধে অভিযোগ, তাদেরকে এখনো পর্যন্ত চিহ্নিত করা গেছে, কারা এরা? দেখো, এই যে 3 দুষ্কৃতী যারা বাইকে করে এই কলেজ ছাত্রীর রাস্তা আটকেছিলেন এবং তার শ্লীলতাহানি করার চেষ্টা করেছিলেন, যেমনটা অভিযোগ করেছেন, লিখিত থানায় অভিযোগ করা হয়েছে, বেলিয়াতন থানায় অভিযোগ করা হয়েছে শাস্তির পক্ষ থেকে, এবং সেই অভিযোগের ভিত্তিতে শফিকুল মন্ডল নামে একজনকে গ্রেপ্তারও করা হয়েছে বেলিয়াতন থানার পক্ষ থেকে। এর পাশাপাশি ওই শফিকুলকে জিজ্ঞাসাবাদ করে বাকি যে অপর যে দুষ্কৃতী ছিল তাদেরও খোঁজ চাচ্ছে পুলিশ। এর পাশাপাশি কিন্তু বেলিয়াতন থানার পুলিশ একটি শুভমোটো মামলাও করেছে, যেখানে এই ছাত্রী মলেস্টেশন হওয়ার পর যেভাবে গ্রামবাসীরা পুলিশকে বাধা দেয়, সরকারের কাছে বাধা দেওয়া হয় এবং হেনস্থা করা হয়, এমন অভিযোগ আনা হয়েছে এবং সেই কারণেই একটি শুভমোটো মামলা করা হয়েছে। কিন্তু গতকাল বিকেলে যখন এই কলেজ ছাত্রী এক পলাতক বৌদিকে নিয়ে যাচ্ছিলেন এবং হাঁটতে বেরিয়েছিলেন প্রতিদিনের মতো, বিকেলবেলা যখন ঘুরে আসছিলেন তখন এই 3 জন যুবক যারা এই মোটরসাইকেল করে এসে তাদের সামনে দাঁড়ায় এবং ফোন নাম্বার চাওয়া হয় ছাত্রীর কাছে। যখন ফোন নাম্বার দিতে অস্বীকার করে ছাত্রী, তখনই কিন্তু তার হাত ধরে টানাটানি করা হয় এবং শ্লীলতাহানি করা হয়, এমনটাই অভিযোগ। পরে ওই পলাতক বৌদি এবং এই ছাত্রী তখন চিৎকার চেঁচামেচি করে, তখনই গ্রামের বাসীরা ছুটে আসেন এবং সেই সময় গা ডাকা দেয় এই 3 দুষ্কৃতী। পরে ওই বাইককে নিয়ে যাওয়া হয় গ্রামে কিন্তু পরে দেখা যায় যে বেশ কিছুক্ষণ পরে 2 দুষ্কৃতীর বন্ধু এসে পৌঁছায় এই গ্রামে এবং যারা বাইক দিতে যায় তখনই কিন্তু গ্রামবাসীরা ক্ষেপে ওঠেন এবং এই 2 দুষ্কৃতীকে আটকে রাখা হয়। পরে বেলিয়াতল থানায় খবর যাওয়ার পর বেলিয়াতল থানার পুলিশ যখন ঘটনাস্থলে যায় তখনই পুলিশকে বলা হয় যে এই ছাত্রীর যে শ্লীলতাহানি করা হয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং উপযুক্ত শাস্তি দিতে হবে। এবং তারপর রাত ভোর এই দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে কিন্তু পুলিশকে আটকে রাখা হয়। ধন্যবাদ প্রিয়ব্রত। আমি আর আমার জেঠিমা দুজনে মিলে নদীদিকে হাঁটতে গিয়েছিলাম। 3টে ছেলে মিলে একটা গাড়িতে এসে আমাকে আটকিয়ে আমার ফোন নাম্বার চাই। ফোন নাম্বার না দেওয়াতে আমাকে বিভিন্ন বাজে ভাষায় গালাগালি করে, আমার হাত ধরে টানাটানি করে, হাতের নখ ভেঙে দেয়, ছিঁড়ে দেয়। আমি চাবি খুলে নেওয়ার চেষ্টা করি তো আমার হাত ধরে ছেলে ফেলে দেয়। বেলিয়াতল থানাতে অভিযোগ করা হয়েছে, এখন দেখা যাক স্যারা কি করে। অনুব্রত মণ্ডলের মেয়ে জামিন। গরু পাচার মামলায় জামিন পেলেন সুকন্যা মণ্ডল। সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করা হয়েছিল 2023-এর 26শে এপ্রিল গ্রেফতার করা হয়েছিল এবং এবার জামিন পেলেন অনুব্রত অর্থাৎ কেষ্টকন্যা। 15ই মার্চ 2023 সুকন্যাকে ইডির প্রথম সমন এবং তারপরে গ্রেফতার করা হয় এবং এইবার গরু পাচার মামলায় জামিন পেলেন সুকন্যা মণ্ডল। সরাসরি চলে যাব, ইন্দ্রজিৎ রুজ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, ঠিক কোন গ্রাউন্ডে জামিন পেলেন সুকন্যা মণ্ডল? দেখো, একদম যেটা বলে রাখবো, দিল্লি কোর্ট যেটা রায় দিয়েছে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলকে কিন্তু জামিন দেওয়া হয়েছে। আর সেই জামিন কি কারণে দেওয়া হয়েছে, কারণ দীর্ঘদিন ধরে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল কিন্তু তিহারে বন্দী রয়েছে। কিসের মামলায়? না, গরু পাচার মামলায়, যে মানি লন্ডারিং। জামিন যে বিষয়গুলির উপর চোখ রেখেছে যে 1 বছরেরও বেশি সময় হয়ে গেছে, তারপরে সুকন্যা মণ্ডলকে কিন্তু গ্রেফতার করে রাখা হয়েছিল এবং পরবর্তী সময়ে বারবার যখন ইডিকে জিজ্ঞাসা করেছেন বিচারপতি যে কেন এখনো পর্যন্ত কি তদন্ত হলো, কতদিন তদন্ত হলো, ইডির আইনজীবী যিনি ছিলেন তিনি কিন্তু সদুত্তর দিতে না পারার পরই
তাকে কিন্তু জামিন দেওয়া হয়েছে। দিতে না পারার পরই তাকে কিন্তু জামিন দেওয়া হয়েছে, যদিও বেশ কিছু শর্ত রয়েছে। যেমন শর্তগুলি হচ্ছে, যখন ইডি মনে করবে যে সুপর্ণা মণ্ডলকে আবারও জেরা করার প্রয়োজন আছে, তখন তাকে যেতে হবে, পাশাপাশি তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে। এছাড়াও যে তদন্তে যারা সাক্ষী হিসেবে রয়েছে তাদেরকে কোনোভাবে প্রভাবিত করা যাবে না। এই ধরনের আরো বেশ কিছু শর্ত রয়েছে। সেই সমস্ত অর্থাৎ শর্ত সাপেক্ষে জামিন পেলেন সুকন্যা মণ্ডল, অনুব্রত মণ্ডলের মেয়ে। সামনেই বাড়িতে দুর্গাপূজা আসছে, গত বছর ও পুজোতে ছিল না, তো আসছে ভালো খবর এবং আমাদের সবারই খুবই আনন্দ লাগছে যে বাড়ির পুজো যখন আসছে সেই টাইমে বাড়ির মেয়ে বাড়িতে ফিরে আসছে। যদিও এখন অনুব্রত মণ্ডলের জামিন হয়নি, চাইবো তারও জামিন হয়ে যাক। খুবই খুশি হলাম, এর থেকে খুশি আর কি হতে পারি। আশা করি সুকন্যা দুর্গাপুজো করবে এবার। এখন আইনে নির্দোষ হয়তো হয়েছে, যার জন্য সরকার ওকে জামিন দিয়েছে। আশা করি নির্দোষে হয়ে যাবে, ওরকম প্রমাণ পাইনি। মামা হিসেবে এর থেকে বেশি খুশি আর কেউ হতে পারে না। আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। আমি এতদিন ও জেলে ছিল 1 মাস 20 দিন, আমার কেঁদে কেঁদে আমার জীবনটা শেষ হয়ে গেছে। ওর জন্য কিন্তু কাঁদছি আর বাবার জন্য কাঁদছি। মেয়েটার সঙ্গে যে যোগাযোগ থাকতো, যাওয়া আসা করতাম, মেয়েটাকে দেখতে পাইনি, তার জন্য মন খারাপ করবে। আজকে জামিন পেয়েছে, খুবই খুশি হয়েছি। চাইবো বাবা আসুক ফিরে, চাই ভগবান আজ মুখ তুলে তাকিয়েছে, সুকন্যা ফিরে আসবে। বাড়ির দুর্গাপুজো আছে, ও আবার আগের মতোই দুর্গাপুজো মায়ের করবে, বাবাও ফিরে আসবে, এটাই আশা রাখি। सीबीआई का जो मुकदमा है वो कैटल स्मगलिंग का है, जो प्रोसीजर ऑफ क्राइम को कहते हैं वो शेड्यूल्ड ऑफेंस से आता है। इसमें तो एक्यूज ही नहीं है। वहाँ ये भी एविडेंस नहीं है कि इनको जानकारी है, जिस लेडी को प्रेडिकेट ऑफेंस की जानकारी नहीं, प्रोसीजर ऑफ क्राइम के बारे में पता नहीं, खुद वो स्कूल टीचर है, सरकारी स्कूल टीचर है, तो उसको आप कैसे इस केस में इम्प्लीकेट कर सकते हो। मैं चाहूँगा कि हमें क्वॉशिंग का केस फाइल करना चाहिए इस केस में। कम से कम इस लेडी को थोड़ा जो है वो जो इनके साथ अन्याय हुआ है वो कोर्ट को देखना चाहिए कि ऑफेंस बनता है नहीं बनता। এবার বেলঘরিয়ার দিকে নজর রাখবো। বেলঘরিয়ায় তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি এবং কাউন্সিলরের দাদাগিরি এমন যে সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি। তৃণমূল কাউন্সিলরের হম্বি তম্বি রীতিমতো 10,000 টাকার জন্য চাঁদা অর্থাৎ তোলা না পেয়ে দোকান বন্ধের হুমকির অভিযোগ এবং কাউন্সিলর তপন আচার্যের বিরুদ্ধে অভিযোগ। সরাসরি চলে যাব, সুবীর রয়েছে আমার সঙ্গে, সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, ঠিক কি হয়েছিল আর যে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ তার কি বক্তব্য? দেখো তমশ্রী, তোমাকে জানিয়ে রাখি, কামারহাটি পৌরসভা 30 নম্বর ওয়ার্ড বেলঘরিয়া নন্দননগর বটতলা এলাকা, সেই এলাকাতে বেশ কিছু দোকান রয়েছে। সেই দোকানের কিন্তু অনেকটা অংশ সেটা রাস্তার উপরে চলে এসছে, এমনটাই কিন্তু কাউন্সিলরের অভিযোগ। এবং কাউন্সিলর কিন্তু সেখানে গিয়েছিলেন এবং তাদেরকে বলেছিলেন, কিন্তু দোকানদার যেটা অভিযোগ করছেন যে কাউন্সিলর তাদেরকে 10,000 টাকা করে তাদের কাছে চেয়েছেন, এমনটা তারা অভিযোগ করছেন। তারপর যখন সেই দোকানদার সে 10,000 টাকা দিতে পারবেন না তিনি যখন জানান, তারপরে কিন্তু কাউন্সিলর দোকানে যায় এবং দোকানে গিয়ে দোকানের মালপত্র কিন্তু খুলে ফেলে দেয়, এমনই সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে এবং অভিযোগ করছেন সেই দোকানদার। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, এই যে কাউন্সিলর অর্থাৎ তপন আচার্য, তিনি কিন্তু আমাদের সাথে কথা বলেছিলেন, আমরা প্রশ্ন করেছিলাম, কিন্তু গোটা বিষয় তিনি অস্বীকার করেছেন। এবং এই গোটা ঘটনা অর্থাৎ কাউন্সিলর যে হুমকি দিয়েছে এবং এই যে দোকানে গিয়ে এইভাবে সমস্ত জিনিসপত্র ফেলে দিয়েছে, দোকান বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে, এই নিয়ে কিন্তু বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন সেই দোকানদার এবং তার পরিবার সহ সে কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বেলঘরিয়া থানার পুলিশ। বেশ সুবীর। হঠাৎ এসেই টাকাটা চায় এবং বলে যদি টাকা না দেবে তাহলে দোকান খুলতে পারবে না। আবার আরেকদিন এসে উনি দোকানের সামনে হুজ্জুতি করে, দোকান খুলতে দেয় না। আমি জোর করে খুলতে যাই দোকান, আমার রুটি রোজগারের ব্যাপার, আমার উপরে সংসার চলে। অন্যান্য আরও কয়েকজন ছেলে এসেছিল, মুখ চিনি কিন্তু পারফেক্ট আমি নাম বলতে পারবো না। জিনিসপত্র বলতে আমার টিপসের র্যাঙ্ক ঝোলানো থাকে, সেইগুলো ছিটকে দিয়েছে, আমার হাত কেটে গেছে, পোস্টে ঘেঁষা লেগে মাথায় আঘাত লেগেছে। প্রশাসনকে আমি এখন ভাবছি প্রশাসনকে জানাবো। হ্যাঁ, আমি তো খুব ভয়ে থাকছি বাড়িতে, আমি প্র্যাকটিস যেতে পারছি না। আমি খেলাধুলো করি, মায়ের এই মাথায় লেগেছে। আগের দিন এসে দেখলাম যে 7-8 জন দুষ্কৃতী এসে মায়ের উপর চড়াও হয়েছে, তো এটা তো খুব ভয়েই থাকি। তো মাকে কখন এসে মেরে দেবে, কোনোদিন আমি থাকবো না, দেখবো এসে মা নেই। না, যে বলে যেটা রং, আশেপাশে যে দোকানগুলো আছে না, হ্যাঁ, তাদের থেকে আপনি খবরটা নিতে পারেন। ওনার যে দোকানটা আছে রাস্তায় নাই করে 5 ফুট চলে এসছে, রাস্তার কাজটা বন্ধ আছে, আপনারা স্পটে আসলে দেখতে পাবেন। এই এখন আমাদের সিআইসি এসেছিল,
কালকে বেলঘরিয়া থানাও দেখে গেছে, আমাদের চেয়ারম্যানও দেখে গেছে। উনি আমাদের ভাদ্রকালী পুজোর দিন 2 দিনের সময় নিয়েছিল যে উনি অতটুকু জায়গা ভেঙে দেবে, সেটা 7 দিন পার হয়েছে, ভাঙেনি। তারপরে আমরা যথারীতি বলেছি, আমাদের ওয়ার্ড কমিটি ছিল সাথে, যে আপনি এইটা খোলার আগে এইটুকু ভেঙে দিই। রাস্তার কাজটা আজকে 1 মাস ধরে বন্ধ আছে। ময়নার কয়েকজন তৃণমূল নেতার বাড়ি সিল এনআইএর। তৃণমূল নেতাদের বাড়ি সিল করে দেওয়ার পর নোটিশ তাদের বাড়ি থেকে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি অভিযান চালায় এনআইএ আধিকারিকরা। সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে, সুজিতের সঙ্গে কথা বলবো। সুজিত, কোন ঘটনার তদন্তে এই পদক্ষেপ এনআইএর? অবশ্যই দেখো, 1 বছর আগে জুন মে মাসে যে ঘটনা ঘটেছিল, সেখানে বিজেপির এক নেতাকে, বিজয় কৃষ্ণ ভূঁইয়া, ওই নেতাকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। আর সেই মামলায় এনআইএর তদন্ত, এবং সেখানে তদন্তে কিন্তু যাদের অভিযুক্ত হিসাবে অভিযোগ দায়ের করা হয়েছে, যাদের বিরুদ্ধে, তার পরিবারের পক্ষ থেকে, নিহতের পরিবারের পক্ষ থেকে, সেই সব তৃণমূল নেতাদের বাড়ি বাড়ি আজকে রীতিমতো অভিযান চালায় এনআইএ টিম। 1-2 টিম নয়, একাধিক টিম, বিশাল সংখ্যক এনআইএর প্রতিনিধি বা তদন্তকারী দল, তারা কিন্তু তৃণমূল নেতাদের বাড়ি বাড়ি যায়, গিয়ে সেখানে যেখানেই দেখেছেন তৃণমূল নেতারা যারা অভিযুক্ত তাদের বাড়িতে কেউ না থাকায় সেখানে তারা নোটিশ সাঁটিয়েছে। একই সঙ্গে তারা কিন্তু সিল করে দিয়েছে বাড়ি। গোটা ঘটনায় পূর্ব মেদিনীপুর জেলার রাজনৈতিক মহলে রীতিমতো শোরগোল শুরু হয়েছে। আসলে একেবারে একসঙ্গে প্রায় 50 জনের মতো এনআইএ টিমের প্রতিনিধিরা আজকে ভোর থেকে একেবারে দিনভর অভিযান চালায় ময়নার বাগচার সেই খুনের ঘটনা নিয়ে, তমশ্রী, এবং তা নিয়ে কিন্তু দিনভর ময়না জুড়ে চলল দলে দলে ভাগ হয়ে এনআইএর প্রতিনিধি দলের তদন্তকারীদের অভিযান। বেশ, যে সমস্ত দুষ্কৃতীরা বারবার করে নোটিশ করে এনআইএ তদন্তে সাড়া দিচ্ছে না, তাদের বাড়িতে, বিশেষ করে আজকে 9 জনের বাড়িতে 14 জায়গায় আজকে ছাপা মারলেন আমরা খবর পেয়েছি, এবং বেশ কয়েকজনের বাড়িতে কেউ না থাকার জন্য তাদের বাড়িগুলো সিল করে দেওয়া হয়েছে। যেহেতু বাড়িতে যারা থাকছে না, আমাদের গ্রাম্য প্রতিনিধি হিসাবে বা বাগচা গ্রাম পঞ্চায়েতের প্রধান কিংবা উপপ্রধানকে তারা সামনে রেখে তারা এই ঘরগুলো সার্চিং করছে। তো এখানে পুলিশ প্রশাসনও রয়েছে। আমাদের এটুকু বলার যে তারা তাদের মতো কাজ করুক, সঠিক দোষ এনআইএ তার তদন্তের স্বার্থে যাবে, নিশ্চিত কেউ বাধা দেবে না। আর যে কোনো মৃত্যু দুঃখজনক। এর আগেও এনআইএ বারবার ময়নাতে গেছে, তারা তাতে তদন্তের গতি কি এগিয়েছে আমি জানি না। প্রকৃত দোষী শাস্তি পাক তৃণমূল চায়, কিন্তু এনআইএ তদন্তের নামে আর যদি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিছু করে, তার প্রতিবাদ তৃণমূল কংগ্রেস করবে। ভাড়াটে বাড়িওয়ালা বিবাদ দেখুন। চন্দননগরে রেল লাইন থেকে দেহ উদ্ধার এবং বাড়িওয়ালার দেহ উদ্ধার, এমন খুনের অভিযোগ শঙ্কর দাস নামের মৃত বাড়িওয়ালা। সরাসরি চলে যাব, সোমনাথ রয়েছে আমার সঙ্গে, সোমনাথের সঙ্গে কথা বলবো। সোমনাথ, কি এমন বিবাদ যেখানে ভাড়াটে বাড়িওয়ালার বিবাদে খুন হতে হলো বাড়িওয়ালাকে? হ্যাঁ দেখো তমশ্রী, যে দীর্ঘদিন ধরে, এটা একদিনের নয়, দীর্ঘদিন ধরে এই ভাড়াটিয়াদের সাথে মালিক পক্ষ যে শঙ্কর দাস, তাদের সাথে দীর্ঘদিন ধরে এই বিবাদ ছিল। ভাড়াটে যে তার আগে যে শঙ্কর দাস, যে যার নামে অভিযোগ যে ভাড়াটিয়া যে অর্জুন পাসোয়ান দীর্ঘদিন ধরে এই শঙ্কর দাস টোটো চালক, তিনি ভাড়াটিয়া, তিনি বাড়ির মালিক, ওনাকে বারবার ধরে যতবার ভাড়া উঠে যাওয়ার জন্য বলা হয়েছিল ততবার, এবং ভাড়া দিচ্ছে না বলে অভিযোগ করেছে বাড়ির লোক। যে এবং যখন এই বিষয়টি থানায় গিয়ে পৌঁছায়, থানায় যায় যখন বিষয়টা, তখন থানাতেও তাদের নামে অভিযোগ করে যে তারা 4-5 মাস ধরে ভাড়া দিচ্ছে না, ইলেকট্রিক বিল দিচ্ছে না। তারপরও তারা সেই শঙ্কর দাস কোনো সদুত্তর পাননি থানা থেকে, এবং তার কোনো সুরাহা হয়নি, এবং বারবার ধরে তাকে এরকম ভাবে হুমকি দেওয়া হতো, মেরে দেওয়া হবে। কিন্তু হুগলি স্টেশনের কাছে গতকাল রাতে জিআরপি তরফ থেকে তাদের জানা হয় একটা পরিচিত মৃতদেহ পাওয়া গেছে হুগলি স্টেশনের ওখান থেকে, এবং তারা যখন পরিবার তরফ থেকে হুগলি জিআরপিতে যায়, তারা চিহ্নিত করে যে হ্যাঁ তাদেরই শঙ্কর দাস, তাদেরই পরিবারের লোকজন। যখন তারা এবং ভাড়াটিয়ার ঘর ভাঙচুর করা হয়। দুয়ারে রিপোর্টারে এবার আপনাদের দেখাবো এটিএম লুটে গ্রেফতার ইঞ্জিনিয়ার। ঠিকই শুনছেন, ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ, কারণ করোনায় কাজ হারিয়ে
এবার ডাকাতির ছক এবং ডাকাতির ছক হাবড়ার উত্তম মাইতির। সরাসরি চলে যাব, আমার সঙ্গে পঙ্কজ রয়েছে, পঙ্কজের সঙ্গে কথা বলবো। পঙ্কজ, এই ইঞ্জিনিয়ারের খোঁজ কিভাবে পেল পুলিশ, যে এটিএম লুটে গ্রেফতার করা হয়েছে যাকে? দেখো তমস্বী, তোমাকে জানিয়ে রাখি, যেখানে এই গত যে 8ই মে যেখানে রামনগরের একটি সরকারি এটিএম যেখানে তার লুটের ঘটনা ঘটে, সেখানে কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ রামনগর থানায় অভিযোগ দায়ের করেন। সেই ঘটনার যখন তদন্ত শুরু করে তখন কিন্তু যেখানে দেখা গেল যে তমলুকের একটি এটিএম এর ঘটনা একজনকে গ্রেপ্তার করে, সেই কিন্তু হাবড়ার, যেখানে উত্তর 24 পরগনার হাবড়ার বাসিন্দা উত্তম মাইতি। তাকেই যখন পুলিশ হেফাজতে নেওয়া হয় তখন কিন্তু জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু তিনি স্বীকার করেন যে রামনগরে তিনিও কিন্তু এটিএমটা চুরি করেছেন। সেই পদক্ষেপ নিয়ে কিন্তু যেখানে রামনগর থানার পুলিশ তাকে পুলিশ হেফাজতে নেওয়ার পরেই তাকে যখন ঘটনার পুনর্নির্মাণ করতে আসে, তখন রামনগর যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে কিন্তু যে এটিএম রয়েছে সেখানে এসে কিন্তু সেই যে উত্তম মাইতি তার বিস্তারিত তিনি তার ঘটনা জানান। তিনি জানান যে করোনা কালে তিনি কাজ হারিয়েছে, করোনার কালে যখন তারপরেই ডাকাতির ছক, তারপরে এটিএম লুটে গ্রেফতার করা হয়েছে তাকে। অন্যদিকে অ্যাকাউন্ট থেকে গায়েব প্রায় 1.5 কোটি টাকা। বর্ধমান পুরসভার অ্যাকাউন্টের টাকা গায়েব, প্রায় 1.5 কোটি টাকা গায়েবের অভিযোগ। সরকারি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা তোলার অভিযোগ, আর ব্যাংকের দিকেই অভিযোগের তীর পুরো চেয়ারম্যানের। ষড়যন্ত্র রয়েছে আমার সঙ্গে। ষড়যন্ত্র, এত কোটি কোটি টাকা, 1.5 কোটি টাকা এইভাবে গায়েব হয়ে গেল, স্বাভাবিকভাবেই তো একটা চিন্তার বিষয়। পুরো চেয়ারম্যান তো অভিযোগ করছে ব্যাংকের দিকে, ব্যাংক কর্তৃপক্ষের কি বক্তব্য? দেখো, জানাই যেত না যদিও না গত শনিবার দিন একটি চেক, সেটা হচ্ছে 93 লক্ষ টাকার, সেইটা পৌরসভার কাছে জানতে চাওয়া হয় যে এই চেকটা কি আপনারা ভাঙানোর জন্য দিয়েছেন, এবং তখনই টনক নড়ে পৌরসভা, এবং পৌরসভা দেখে যে সেই যে চেক তাতে চেয়ারম্যানের সই রয়েছে, কিন্তু চেয়ারম্যানের সই থাকার কথা নয়, সই থাকার কথা এক্সিকিউটিভ যে আধিকারিক অফিসার এবং হচ্ছে ফাইন্যান্স অফিসারের, কিন্তু এখানে চেয়ারম্যানের সই ছিল। তখনই জানিয়ে দেওয়া হয় যে এটা পৌরসভা থেকে চেক দেওয়া হয়নি, কেউ এই জাল চেক জমা দিয়েছে বা সই নকল করেছে। এরপরেই কিন্তু ব্যাংকের খোঁজ নিয়ে দেখা যায় যে ওই একই কায়দায় দুবারে 1,43 লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে, একেবারে আগস্টের 6 তারিখ এবং সেপ্টেম্বরের 1 তারিখ। বেশ, উত্তর দিনাজপুরের খবর দেখাবো। কল আছে কিন্তু জল নেই। উত্তর দিনাজপুরের ডালখোলার ঘটনা। 16টা ওয়ার্ড উত্তর দিনাজপুরের ডালখোলাতে, সেখানে 7টি ওয়ার্ডে এই রকম অবস্থা। বারবার জানিয়েছেন, কোনো সুরা হয়নি। চঞ্চলের কাছে চলে যাব, সরাসরি চঞ্চল রয়েছে আমার সঙ্গে। চঞ্চল, কতদিন ধরে এই সমস্যা, আর এই 7টি ওয়ার্ডে কেন জল পরিষেবা স্বাভাবিক করা যাচ্ছে না? কোথায় সমস্যা? দেখো তমস্বী, তোমাকে জানিয়ে রাখি যে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা পৌরসভা, এই ডালখোলা পৌরসভায় 16টি ওয়ার্ড রয়েছে, এবং 2003 সালে এই পঞ্চায়েত থেকে পৌরসভা গঠন হয় ডালখোলা, এবং ডালখোলা পৌরসভা গঠন হওয়ার পর থেকে এখনো পর্যন্ত ডালখোলা পৌরসভার অর্ধেক ওয়ার্ডে কিন্তু এখনো পাইপ লাইনের কাজ হয়নি বা পানীয় জলের ব্যবস্থা পৌঁছায়নি। এর পাশাপাশি বাকি যে ওয়ার্ডগুলিতে রয়েছে, বাকি ওয়ার্ডগুলিতে কিন্তু পানীয় জলের ব্যবস্থা থাকলেও বিকল হয়ে পড়ে রয়েছে। কোনো ওয়ার্ডে 1 বছর, কোনো ওয়ার্ডে 2 বছর, কোনো ওয়ার্ডে 6 মাস এইভাবে পড়ে রয়েছে। কিন্তু বারবার স্থানীয়রা যারা রয়েছে, সেই স্থানীয় যে পৌর বাসিন্দারা, তারা পৌরসভা জানিয়ে কিন্তু কোনো কাজ হয়নি। এই নিয়ে কিন্তু পৌরসভার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন পৌর বাসিন্দারা। তবে এই বিষয় নিয়ে আমরা যখন বেশ চঞ্চল, এবার দেখাবো খালের জল পেরিয়ে ঝুঁকির পারাপার। আর বর্ষায় জল বাড়ায় সেই খাল পেরিয়েও যাতায়াত করা প্রায় বন্ধ। এইভাবেই ঝুঁকির যাতায়াত, স্কুল পড়ুয়া ছোট ছোট খুদেদের নিয়ে এইভাবেই ঝুঁকির পারাপার। কাঠের সেতু ছিল, সেই কাঠের সেতু এখন ভেঙে পড়েছে। দেবব্রত রয়েছে আমার সঙ্গে, দেবব্রতর সঙ্গে কথা বলবো। দেবব্রত, এই যে কাঠের সেতু ভেঙে গেছে, তারপরে আর ঠিক করার কোনো বালাই নেই, প্রশাসনের এই উদাসীনতা কেন? একেবারে দেখো, প্রশাসনের উদাসীনতা। কারণ হচ্ছে সোনামুখী ব্লকের যে মানিকবাজার গ্রাম পঞ্চায়েত রয়েছে, বর্তমানে বিজেপি পরিচালিত এই পঞ্চায়েত, আর সেখানেই উঠছে প্রশ্ন। মানিকবাজার গ্রাম পঞ্চায়েতের দক্ষিণশোল ও সুখাশোল এই দুটি গ্রামের মাঝ বরাবর বয়ে গেছে স্থানীয় একটি খাল। সেই খালেই কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে রীতিমতো ছোট ছোট কচিকাচারা স্কুলে যায়, তার পাশাপাশি এলাকার মানুষ বাজার ঘাট থেকে শুরু করে স্কুল, কলেজ এবং যে সমস্ত হাসপাতাল যেতে
হয় মুমূর্ষু রোগীদের এই খালের ওপরেই কিন্তু ডিপেন্ড করে যেতে হয়, কারণ 15 থেকে 20 বছর আগে একটি কাঠের সেতু ছিল, সেটা ভেঙে গেছে। তারপরেও কিন্তু প্রশাসনের দ্বারস্থ হয়েও আর এভাবেই ঝুঁকির যাতায়াত করতে বাধ্য হচ্ছেন গ্রামবাসীরা। রাত 8টা থেকে 9টা দুয়ারে রিপোর্টার কলকাতা থেকে জেলা সব গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি ছিলাম